জয় গুরুচাঁদ, জয় জয় মাতা পিতার জয়, জয় হোক বিশ্ব মানবতার জয়, সকল সনাতনীর জয়। আপনারা সবাই জানেন, একমাত্র বিজেপিকে হারাবার জন্য ভারতবর্ষে বিভিন্ন দুর্নীতিগ্রস্ত কতগুলো রাজনৈতিক দল তারা একত্রিত হয়েছে। তার নাম দিয়েছে কি ইন্ডি পিন্ডি চটকাবে কি ব্যাপার সেই সব। বিশেষ করে কিছু সোশ্যাল মিডিয়া, তার একটা হচ্ছে, আমি গতদিন বলেছিলাম রং নিউজ, তারা এমনভাবে লেগেছে এই সিএ ব্যাপারটা নিয়ে যে বিজেপি, তারা বলছে বিজেপি এই সিএ লাগু করে সমস্ত ওপার বাংলা থেকে আসা হিন্দু উদ্বাস্তুদের ধরতে চাইছে এবং তাদের জেলে পুরতে চাইছে, তাদের সমস্ত কিছু কেড়ে নিতে চাইছে। তাদের কথা হচ্ছে তাই, এই সিএতে নাগরিকত্ব কখনোই পাবে না। তাদের কথা, বিজেপিকে হারিয়ে দাও, মমতাকে আবার ক্ষমতায় আনো, মমতাকেই আবার দিল্লির মসনদে পাঠাও। আমি তা বলছি কেন? কারণ ইন্ডিয়ার জোটকে ভোট দেবার জন্য ধর্মতলায় আমাদের ঠাকুরবাড়ির বিতর্কিত বধূ, অবাঞ্ছিত বধূকে নিয়ে যে ধর্মতলায় মিটিংটা হলো কিছুদিন আগে নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে, সেখানে শ্রদ্ধেয় মানিক দা, আমি শ্রদ্ধেয় বলি, সবাইকেই শ্রদ্ধা করি, আমাকে গালাগালি করে জুতো মারতে চায়, আমি সবাইকে শ্রদ্ধাই করি। তিনি কিন্তু সেখানে ভোট ফর ইন্ডিয়া লিখে সেখানে ভোট চাইতে গেছিলেন এবং সিএর বিরুদ্ধে কথাবার্তা বলেছিলেন। আর এই যে রং নিউজ, যত রং কথা ওই বলে থাকে। আমি তার কাছে একটা প্রশ্ন করতে চাই। প্রথম সে আমাকে প্রশ্ন করেছে যে 7 দিনের মধ্যে সিএ লাগু হবে, যে কুলাঙ্গার শান্তনু ঠাকুর বলল, তার ভাষা, এত বড় স্পর্ধা সে কোথায় পায় আমি জানি না, যে ঠাকুর মশাইকে কুলঙ্গার বলার মতো এত বড় স্পর্ধা সে কোথায় পেল। আমার বোধে এখনো আসেনি, দেখা যাক এর বিচার মতুয়ারা কি করে। আমি কেন তার 7 দিনের মধ্যে যখন পারল না, আমি কেন তার কঠোরভাবে নিন্দা করলাম না? কেন আমি ঠাকুরকে নিন্দা করব? উনি হয়তো এমনও হতে পারে যে 7 দিনের মধ্যে লাগু করবে বলে বিজেপিকে বার্তা দিতে চাইছে, উনি কেন্দ্রীয় মন্ত্রী, যে তাড়াতাড়ি করে লাগু করুন। কারণ উদ্বাস্তুরা তারা ভাবছে কেন লাগু হচ্ছে না, এটা তাদের মনের মধ্যে একটা চিন্তা, একটা সংশয়। কারণ এই সমস্ত অপদার্থের দল তাদের মগজ ধুলাই দিচ্ছে। আমি না হয় অপরাধ করেছি, আমার ঠাকুরের বিরুদ্ধে কথা বলিনি। আপনার কাছে আমি প্রশ্ন করতে চাই, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যার ভোটার কার্ড আছে তিনি ভারতবর্ষের নাগরিক, তিনি কেন লিগেল মাইগ্রেন্টের কথা বলেননি? এবং এই মতুয়া উদ্বাস্তুদের যারা পালিয়ে এসেছে ওপার বাংলা থেকে, এনআরসি হলে যে এরা প্রত্যেকে ধরা পড়বে, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, গাড়ি বাড়ি, চাকরি বাকরি যা থাকুক সব চলে যাবে, তিনি কেন বলেননি? সিএ তো দরকারি, এদের নাগরিকত্ব দিতে হলে ওই যে 2003 সালের নাগরিকত্ব আইন, এটা পরিবর্তন করে নূতন সিএ করে এদের নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করা উচিত। কই দীপক বাবু, কই মানিক বাবু, রাজু বাবু, আপনারা তো বলেননি এ কথা। আপনারা তো সেই দলটার পক্ষে কথা বলছেন যে মানুষটি একজন চোরকে বীরের সম্মান দিয়ে আনার জন্য হুঙ্কার দেন, যে মুখ্যমন্ত্রী বলতে পারেন যে জ্যোতিপ্রিয় সে যে দুর্নীতি করেছে আমার বিশ্বাস হয় না। কই তাদের বিরুদ্ধে তো আপনি কোনোদিন মুখ খোলেননি। তাহলে আপনি দুর্নীতিগ্রস্ত যারা তাদের সাপোর্ট করছেন, ফার্স্ট পয়েন্ট, কেন করছেন এর জবাব চাই। কত টাকা ঘুষ খেয়েছেন, নাম্বার 1।
দুই নম্বর কথা হচ্ছে, আপনি বলছেন এই 5 দিনের মধ্যে আর ভিডিও করেনি, আগে খুব সার্কেচের মতো নাচানাচি করে গান করেছে, সিএ লাগু হবে, সিএ লাগু হবে, সিএ লাগু হবে, সিএ লাগু হবে, ওরে দুর্নীতিবাজ চোরের দলের কাকা সিসি বন্ধ হবে, লাগু হবে। আমি আনন্দে গান গাইতেই পারি, আমি শিল্পী, যখন তখন গান লিখি, যখন তখন গাই। 5 দিনের মধ্যে আমি কেন ভিডিও ছাড়ি নাই, তার মানে কি 5 দিনের মধ্যে আমি ছাড়লে আপনি ওটাকে আবার স্পর্শ করে আপনার ভিউয়ার্সটা বাড়িয়ে নিয়ে বেশ কিছু পয়সা উপার্জন করতে পারতেন, তাই না? আমি তো ইউটিউবার না যে ইউটিউব চ্যানেল চালিয়ে আমার দুটো ভাত খেতে হয়। আপনি আমাকে বলতে পারতেন যে আপনি একটু করুন এটা, তাহলে আমি দুটো পয়সা পাই, তাহলে আমি একটা করে দিতাম। অন্তত আমার সেই অপাঙ্গের অনঙ্গ বেষ্টিত যে কামাদ্রি, ওটাকে আপনি একটু স্পর্শ করে উচ্চারণ করে আপনি দুটো পয়সা পেতেন। একটা করে জবাব দিচ্ছি আমি। এইবার আবার কথা হচ্ছে, উনি যেটা বলেছেন যে জেপিসি কমিটির রিপোর্ট, আমি প্রশ্ন করতে চাই, 2019 সালের যে সিএ পাস হয়েছে, সিএবি পাস হয়ে সিএ আইন তৈরি হয়েছে, এই 2019 সালের সিএবিটা কি জেপিসি কমিটিতে গিয়েছিল? এর জবাবটা আপনি আগে দেবেন। জেপিসি কমিটির রিপোর্ট হচ্ছে 16 সালে যে নাগরিকত্ব আইন পার্লামেন্টে এসেছিল, তার সেই জেপিসি যে রিপোর্ট, সেই রিপোর্ট আপনি তুলে ধরছেন। বা 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 বা, কোথায় 16 সালের আর কোথায় 19 সালের, প্রচুর পরিবর্তন করেছে, প্রচুর পরিবর্তন করেছে। তাহলে আপনার জেপিসি রিপোর্টে যেটা লেখা আছে ওটাকে আমি ধূলিসাৎ করলাম। এক কথায় যে 2019 সালের যে সিএবি পাস হয়েছে, সিএ হয়েছে, ওটা কখনো জেপিসি কমিটিতে যায়নি, অর্থাৎ জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে যায়নি। আপনি সেই রিপোর্টটা আমাকে শোনাচ্ছেন। নাম্বার 3, বললেন এমএলএ হওয়ার আগে অসীম সরকার বলেছে বিজেপি যদি নাগরিকত্ব দিতেই চাইতো তাহলে নিঃশর্ত নাগরিকত্বের ব্যবস্থা করত। হ্যাঁ, আমি বলেছি তো, আমি মিথ্যা কথা বলি না, বলি দেশের স্বার্থে বলি, দশের স্বার্থে বলি। আমি আমার ব্যক্তিগত স্বার্থে একটা মিথ্যা কথা বলি না। প্রায় 3 বছর হতে চলেছে আমি এমএলএ হয়েছি। আমি যে চাকরিতে পরীক্ষা দিতে হয় না, আমাদের সুপারিশে ওই যে ঘর মোছা চাকরি পায়, গরিব, একদম গরিব, সেই চাকরি দিয়েছে 4 লাখ, 5 লাখ, 6 লাখ, 7 লাখ টাকা ঘুষ খেয়ে। কিন্তু আমিও 14 জনকে বলে কয়ে হাত পা ধরে ঢুকিয়েছি, একটা পান খাইনি। 88 লক্ষ টাকার জমি বিক্রি করেছি, সম্পত্তি বিক্রি করে আমার গানের দলের 10টা ফ্যামিলি এবং আমার 2টো ফ্যামিলি, 12টা ফ্যামিলিকে কিন্তু বাঁচিয়ে রেখেছি। মিথ্যার ধার ধারি না আমি। আপনি কি বলছেন? আমি এখনো বলছি আমি বিজেপির এমএলএ, ঠিক। আমি 100% নয়, আমি 1000% বিশ্বাস করি আমার বিশ্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী মোদিজি এবং আমার মাননীয় প্রিয় স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি যে লড়াই করে তারা সিএ পাস করেছে। এই সিএতে কখনোই ওপার বাংলা থেকে আসা উদ্বাস্তুদের বিপদে ফেলবে বলে এই সিএ কখনো পাস করতে পারে না। বিপদে তো এরা পড়েই ছিল। 2003 সালের আইনেই তো এরা শেষ হয়ে গেছে। প্রিন্সিপাল অ্যাক্ট অফ সিটিজেনশিপ 1955-এ 2 ক্লজ জন ক্লজ বি ধারাই তো এরা ইল্লিগেল মাইগ্রেন্ট হয়েই আছে, এরা পালিয়ে যারা এসেছে। নূতন করে আবার একটা সিএএ করে এদের আবার ইল্লিগেল মাইগ্রেন্ট, অর্থাৎ এদের ধরে নিয়ে জেলে ভরার কোনো দরকার বিজেপির ছিল না। আমি বারবার একটা কথা বলেছি, এখনো বলি,
আমি 1000% বিশ্বাস থেকেও বলছি, কোনো কারণে যদি এমন আমি দেখি যে আমার উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ 2014 সালের 31শে ডিসেম্বরের আগে আসা, তাদের একটা প্রমাণ থাকা মানুষ, তারা যদি নাগরিকত্বহীন হয়, আমি এখনো বলছি আমি অ্যাটম বোমের মতো জ্বলে উঠবো। আমি যেখানে ছিলাম সেখানে আছি, সেখানেই থাকবো। আমি আত্মস্বার্থের জন্য এমএলএ হতে আসিনি, আমি উদ্বাস্তুদের নাগরিকত্ব সুরক্ষার জন্য এমএলএ হয়েছি। এটি আপনি মনে রাখবেন, এবং একমাত্র বিজেপি পারে সেটা দিতে, আর কেউ না। সবাই এর বিরোধিতা করেছে, সি এর বিরোধিতা করেছে। ওরা হচ্ছে উদ্বাস্তুদের চরম শত্রু। যারা সি এর বিরোধিতা করেছে তারা উদ্বাস্তুদের চরম শত্রু। এই জন্য শত্রুদের সঙ্গে থাকা আমার পক্ষে সম্ভব না। এক এক করে আপনার জবাব দিচ্ছি, আপনি শুনে নেন। তারপরে আপনি বললেন যে এই যে সিএএ যেটা পাশ হয়েছে, লাগু হয়নি, এর মধ্যে যদি লেখা থাকতো যে যারা এসেছে ওপার বাংলা থেকে তারা সবাই শরণার্থী, তাহলে নাকি তারা নাগরিকত্ব পেয়ে যেত। শরণার্থী কখনো নাগরিকত্ব পায়? শরণার্থী কাহাকে বলে? অন্য কোনো দেশের জনগণ যখন যুদ্ধকালীন পরিস্থিতি হোক, কিংবা অভাব অনটন হোক, মানান্তার হোক, বিশেষ কোনো কারণে সেই দেশ ছেড়ে পাশের কোনো দেশে এসে আশ্রয় নেয়, তাকে বলে শরণার্থী, শরণ নেয়। এবং এই শরণার্থী আবার ওই দেশের পরিস্থিতি যখন ভালো হয়, তখন এরা সেই দেশে তার স্বদেশে ফিরে যায়। আমি তো শরণার্থী না, আমি উদ্বাস্তু, আমি বাস্তুহারা। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, হিন্দু মুসলমানের ভিত্তিতে মুসলমানদের একটা রাষ্ট্র করে দেওয়া হয়েছে। সেখান থেকে মা বোনদের ইজ্জত বাঁচাতে, আমাদের নিজেদের জীবন বাঁচাতে আমরা 14 পুরুষের ভিটে বাড়ি ত্যাগ করে এসেছি। আমরা কেন আমরা শরণার্থী হতে যাব? আমার দেশ অবিভক্ত ভারতের নাগরিক ছিল, আমার বাবা, আমার ঠাকুর দাদা। তাহলে আমরা কেন শরণার্থী হতে যাব? আমরা কি আবার বাংলাদেশ বা পাকিস্তানে ফিরে যাব? সেই জন্যে এতটা বোকা যে আপনি, আমি বুঝতে পারিনি আপনারা যে এতটা বোকা। আমরা ইল্লিগাল মাইগ্রেন্ট, পালিয়ে আসা, অর্থাৎ আমার যে মানুষগুলো পালিয়ে এসেছে তারা হচ্ছে ভারতীয় সংবিধানের ভাষায় ইল্লিগাল মাইগ্রেন্ট, অর্থাৎ অবৈধভাবে যারা ঢুকেছে, অবৈধ অনুপ্রবেশকারী। এখানে কথা, এই আইন নিয়ে আপনি বসেছেন। আপনাদের একটু শোনাচ্ছি যে এই লোকটা, একটু শোনাচ্ছি লোকটা কি কি বলেছে, একটু শোনাচ্ছি। হ্যাঁ, ভলিউমটা দিয়ে দাও বাবা, একটু শোনাচ্ছি। প্রথম থেকে হলো না, একটু ভালো করে শোনাও। হ্যাঁ, আপনারা শুনুন, টেনে দাও এদিকে। গতকাল রাত 2টার সময় ছেলেকে পাশে বসিয়ে আমাকে, দীপক ব্যাপারী আমার নাম ভালো করে জানে, আমাকে খুব ভালো করে চেনে, তা সত্ত্বেও দীপক ব্যাপারী না বলে এর আগে বলেছিল দীপক ঘরামি, আর এবারে বলেছে দীপক হারামি। কারণ তাকে আমি কোনো একটা ভিডিওতে রাম পাঠা বলেছি, সেটা নিয়ে তার খুব কষ্ট হয়েছে। কিন্তু তিনি বলেছেন তার আমার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেবেন না, কিন্তু তাকে আইনগতভাবে আমি তাকে কাউন্টার করব। এবং তিনি শেষ দিকে চ্যালেঞ্জ করেছেন যে ক্ষমতা থাকে তো আমি আইনগতভাবে যেন তার কাউন্টার। তো আজকে আইন থাকবে আমার কাছে, একদম বইপত্র নিয়ে, প্রচুর বইপত্র, আইনের বইপত্র, বিভিন্ন আইনের বাংলা ব্যাখ্যা নিয়ে, ইংলিশ আইনের রসে ওনার জন্ম। তো আজকে খেলা হবে। চীন সরকারকে আমি ওপেন চ্যালেঞ্জ করে এসেছি তার চ্যানেলের কমেন্টে গিয়ে। আমি চ্যালেঞ্জ মানে কি বলবো, বলুন আপনি বলুন, আপনি তো অনেক শিক্ষিত, আমি তো মানে আপনাদেরকে আজকে আমি দুটো জিনিস দেখাবো। এক হচ্ছে কালকে ভিডিওতে অনেকে দেখেননি, তো ছেলেকে পাশে বসিয়ে, এর আগেও বোকা বানানোর জন্য তার ছেলেকে পাশে বসিয়ে এর আগেও কিন্তু প্রচুর মিথ্যা কথা বলেছেন। সেটা হচ্ছে অসীম সরকার তার ছেলেকে পাশে বসিয়ে ছেলেকে দিয়ে ইংরেজি পড়িয়ে নিজে বাংলা অনুবাদ করছেন, করে মানুষকে টুপি দিচ্ছেন, মানে নিজের পাপের ভাগিদার নিজের ছেলেকেও করছেন।
আপনারা ভাবুন আমাকে 4 পাস বলে কিভাবে ব্যঙ্গ করছে, আর নিজে অ্যাকসেপ্ট এই শব্দটা উচ্চারণ করতে পারছে না। কি বলবো, ভালো ভালো, বাহ, একদম মাস্টার ডিগ্রি, কি সুন্দর। এই জন্য কাউকে না ওইভাবে ব্যঙ্গ করতে নেই, ব্যঙ্গ করার ফলাফলটা সামনেই আপনি পেয়ে গেলেন, আপনি বলতে পারছেন না, অ্যাকসেপ্ট এই শব্দটা উচ্চারণ করতে পারছে না ঠিক মতো। আমার ছেলে, আমি সন্তানদের বাবা গুরুচাঁদের বাক্য পালন করে গান বাজনা করে যা পেয়েছি, সন্তানদের লেখাপড়া শিখিয়েছি। আমি হয়তো উচ্চশিক্ষা লাভ করতে পারিনি, কারণ অত্যন্ত দারিদ্র্যের মধ্যে দিয়ে দেশ ছাড়া মানুষ যারা, তাদের কি হতে পারে। আমি বারবার বলেছি, আমি ভিক্ষা পর্যন্ত করেছি, ট্রেনে আমি হকারি করেছি। এই জন্যে এই মানুষগুলোর বেদনা আমি খুব ভালো বুঝি। ক্যাতরার মা, ফেলানির বাবা, তাদের ভোটে আমি এমএলএ হয়েছি। আমি তাদের কাছে যাই, তাদের কথা শুনি, আমি বুঝি। যাজ্ঞেয় কথা, আমার সন্তানকে নিয়ে আসা নাকি পাপ হয়েছে। বাহ, আমার সন্তান শিক্ষিত হয়েছে, বসিয়ে দিন না আপনি। কত বড় ইংরেজি জানা মানুষ আছে, কত ভালো হিন্দি জানা, পাঞ্জাবি জানা আছে, কতগুলো ভাষা জানে, এরা জানেন আপনি? তাহলে আত্মবৈজায়তে পুত্র, তাদের লেখাপড়া শিখিয়েছি কেন? বংশের সম্মান রাখবার জন্য তাকে পাশে বসিয়েছি। কেন? আমি যদি কোথাও ভুল করি সে আমাকে ধরিয়ে দেবে। আর আপনি বলছেন পাপের ভাগী করছে। যাকে আপনি আমাকে বলেছেন একটা কথা, যে আমার বাড়িতে নাকি আমার মায়ের কাছে কোনো ব্রাহ্মণ এসে আমাকে জন্ম দিয়ে গেছে। ব্রাহ্মণেই তো আমাকে জন্ম দিয়েছে, আমার বাবা তো ব্রাহ্মণ। আরে ইতিহাসটা জানেন না আপনি? ওই হরিগুরুচাঁদ ঠাকুরের কথা বললেন তো, আরে তারাও তো 7 পুরুষ আগে ব্রাহ্মণ ছিল। দেখেন লেখা আছে মৈথিলি ব্রাহ্মণ, জানেন না? হায় হায় হায়, আপনি একটু বলবেন তো আপনার গোত্রটা কি? এর পরের ভিডিওতে আপনার গোত্রটা আমি জানতে চাই। আমি বলে দিচ্ছি আমরা কোথা থেকে ব্রাহ্মণ ছিলাম, কবে আমরা সেই ব্রাহ্মণত্ব খোয়ালাম। আমার বাবার মুখে কিন্তু আমি আগুন ছোঁয়াইনি। আমার বাবা কখনো মিথ্যা কথা বলতেন না। এই জন্য আমি বলেছিলাম, যে বাবা একটা মিথ্যা কথা বলেনি, আমি সেই বাবার মুখে আগুন দিয়ে পোড়াতে পারবো না। এটা জেনে রাখবেন আপনি খুব ভালো করে। সপ্ত ঋষির এক ঋষি মরীচি, মরীচির পুত্র কশ্যপ, কশ্যপের পুত্র নোমস, নোমসের 2 পুত্র উরুবান আর কীর্তিবান। এই যে উরুবানের বংশধর, তারা হয়ে গেল কালী সাধক, কপালিক। সেখান থেকে কপালী সম্প্রদায়, দেখবেন ওদের কাশ্যপ গোত্র। আর কীর্তিবানের যারা বংশধর, তারা শূদ্রে পরিণত হলো তৎকালীন সমাজের কৌটিল্যতার জন্য। সে ঘটনা আলাদা। যদি আপনার জানতে হয় তাহলে দেখবেন একটা পত্রিকা বের হয়, সোজা কথা, নমশূদ্র সংখ্যা বলে একটা সংখ্যা বেরিয়েছে, ওটা কিনে নিয়েন আপনি, আমি পয়সা দিয়ে দেবো দরকার হলে। যদিও সব কথা তারা যে সঠিক লেখে তা না। নমশূদ্র সংখ্যার মধ্যে এই নমশূদ্র কোথার থেকে এলো, কারা, আমি সব বলে দিয়েছি। এবং আপনি দেখে নেবেন বাবা P.R. ঠাকুরের নিজের লেখা আত্মজীবনী, তার মধ্যে তিনি কি লিখেছেন? ঠিক বলেছেন, আমাকে ব্রাহ্মণেই তো জন্ম দিয়েছে, আমার বাবা তো ব্রাহ্মণেই। যে সদা সত্য কথা বলে, সত্যের উপর দাঁড়িয়ে থাকে, ব্রাহ্মণের সবচেয়ে বড় গুণ সমদম তপশৌচ খান্তি রাজ্যমে বচ জ্ঞান অভিজ্ঞানমাস্তিকম ব্রহ্ম কার্য সমাবনম। আমি আপনার কথাকে খারাপ বলছি না। যাকে এবার যে কথাগুলো আপনি বলেছেন আমি এক এক করে জবাব দিচ্ছি আপনার। তাহলে আমরা শরণার্থী না, আমরা ইলিগেল মাইগ্রেন্ট, যারা পালিয়ে এসেছে। আপনি বলেছেন যে এই আইনের মধ্যে ইলিগেল মাইগ্রেন্টদের লিগেল করার কোনো কথাই নাই।
সি 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 আইনটা আপনি পড়েননি? এখানে তো পরিষ্কার লেখা রয়েছে, ইলিগাল মাইগ্রেন্ট মিনস এ ফরেনার হু হ্যাজ এন্টার্ড ইনটু ইন্ডিয়া। আমি কালকে তো এটা ভালো করে পড়ে শোনালাম আপনাকে যে আমাদের প্রিন্সিপাল অ্যাক্ট অফ সিটিজেনশিপ 1955-এ 2 ক্লোজ 1 ক্লোজ বি ধারাতে ইলিগাল মাইগ্রেন্টটা লেখা রয়েছে তারা উইদাউট এ ভ্যালিড পাসপোর্ট অথবা উইথ এ ভ্যালিড পাসপোর্ট। বাট কি, আমি মাঝখানে একটু পড়লাম না, শেষে একটু বলছি। বাট এখানে লিখেছে বিয়ন্ড দ্য পারমিটেড পিরিয়ড অফ টাইম। এটুকু বললেই তো হয়ে যাচ্ছে বাবা, যার এখানে থাকার সময়সীমা শেষ হয়ে যাচ্ছে। তাহলে যারা কারা কারা ইলিগাল মাইগ্রেন্ট? যারা কোনো রকম কোনো পাসপোর্ট না করে এসেছে, এক কথায় পালিয়ে এসেছে, অথবা পাসপোর্ট করে এসে তারা সরকারকে না জানিয়ে ভিসে শেষ হয়ে যাওয়ার পরে থেকে গেছে। এই ইলিগাল মাইগ্রেন্টদেরই তো লিগেল করবার জন্য এই সিএ, এ তো তাই লেখা রয়েছে। আরে বাবা, উনি বলে ইলিগেল তো লিগেল করবে না, লেখাটা কি এখানে? এখানে তো পরিষ্কার লেখা রয়েছে একদম। দেখো বাবা, হ্যাঁ হ্যাঁ, এখানে কোথায় আছে দেখাও, প্রোভাইডেড, সেটা কোথায় গেল বাবা? প্রোভাইডেড দ্যাট এনি পারসন, এইটা কোথায়? এইটার মধ্যে আছে, এই যে পেয়ে গেছি, এই যে পেয়ে গেছি, এই দেখুন। তাই ইলিগালকে লিগ্যাল করতে গেলে যে ফরেনার্স অ্যাক্ট রয়েছে, বৈদেশিক আইন রয়েছে এবং পাসপোর্ট আইন রয়েছে, তাই তো? সেইটার সঙ্গে অ্যামেন্ডমেন্ট করতে হবে, যে যারা পালিয়ে এসেছে তাদের আর ইলিগাল মাইগ্রেন্ট বলা হবে না, এই আইন অনুপাতে তাদের বলা হবে না। আবার বলছি, ভালো করে শুনুন, কান খুলে শুনুন। provided that any person belonging to Hindu, Sikh, Buddhist, Jain, Parsi or Christian community from Afghanistan, Bangladesh or Pakistan who entered into India, কি লিখেছে? On or before the 31st day of December 2014 and who has been exempted by the central government. দুটো বাক্যকে এন্ড দ্বারা যুক্ত করেছে, যারা এসেছে এবং যারা ছাড় পাইয়াছে, তাই তো? তাহলে যারা ছাড় পেয়েছে কিসে কিসে, এখানে পরিষ্কার লাগছে, গভর্নমেন্ট বাই অর আন্ডার ক্লজ সি অফ সাবসেকশন ক্লজ 2 অফ সেকশন 3 অফ দ্য পাসপোর্ট এন্ট্রি ইনটু ইন্ডিয়া অ্যাক্ট 1920 or from the application of the provisions of the Foreigners Act 1946 or any rule, মানে অথবা কোনো আইনের দ্বারা, or order অথবা কোনো অর্ডার মেড দেয়ার আন্ডার, যাদের এই মধ্যবর্তী সময়ে একটা অর্ডার তৈরি করে যাদের ছাড় দেওয়া হয়েছে, তাই তো? shall not be treated as illegal migrant for the purposes of this act. আপনাকে না আমি গালাগালি করব না, আপনি আমার জাত ভাই, আপনাকে গালাগালি করলে না আমার ভালো লাগে না সেটা। আপনি আমার জাত ভাই, আপনি আমার স্বজাতি, আপনাকে পাঠা বললে তাহলে গোড়ায় পাঠা না হলে আপনি পাঠা হন কী করে? আপনাকে হারামি বলেছি, এমন খারাপ কিছু বলিনি। আপনাকে হারামি বলেছি, খারাপ কিছু আমি বলিনি, এখনো কোনো বাজে কথা আপনাকে কিন্তু বলিনি। আমি আপনার সঙ্গে আপনা আপনি করেই বলছি। তাহলে আপনি কি করে বললেন যে ইলিগাল থেকে লিগ্যাল করার কোনো কিছু এই সি এর মধ্যে নেই? কি করে মিথ্যে কথাটা বললেন? আপনি উদ্বাস্তুদের ঠকাচ্ছেন, মতুয়াদের ঠকাচ্ছেন, আর চোরাদের থেকে টাকা নিয়েছেন। এতই দরিদ্র হয়ে গেছেন আপনি। ঠিক এই অর্ডারটা কালকে আপনাদের পড়িয়েও শোনালাম যে এই অর্ডারে আমাদের ছাড় দেওয়া হয়েছে, এটাই যে নাগরিকত্ব দেওয়া হইবে তাহা তো লেখা নাই। ওই অর্ডারটা তখন আমি জানতুম না, এই জন্যে আমি তখন যখন বলেছিলাম যে এই আইনে তো নাগরিকত্ব দেবার আমি কিছু দেখছি না, এ তো যারা ছাড় পেয়েছে, কোথায় আমরা ছাড় পেলাম, তখন আমি বিভ্রান্ত হয়েছিলাম। আমি উচিত কথা বলা মানুষ, আপনি দেখেননি? আমি ঠাকুর মশাইয়ের
বিপক্ষে পর্যন্ত কথা বলি যদি ঠাকুরমশাই এলোমেলো কথা বলেন। আপনি দেখেননি মতুয়া কার্ড নিয়ে আমি বললাম না, ওটা কখনোই নাগরিকত্বের প্রমাণ হতে পারে না, ওটা প্রমাণ হতে পারে হিন্দুত্বের প্রমাণ। দেখেননি আমার একজন কেন্দ্রীয় মন্ত্রী তিনি এসে বলছেন, কই আমি তো কখনো তোয়াক্কা করে কাউকে কথা বলিনি, কোনো সময় বলি না, কোনোদিন বলবো না। তাহলে ওই অর্ডারেই তো লেখা আছে, একদম যারা কিচ্ছু না নিয়ে এসেছে, একদম পরিষ্কার অর্ডারে, কয়বার পরে শোনাবো এইগুলোই অর্ডার, একদম পরিষ্কার। উইদাউট ভ্যালিড ডকুমেন্ট ইনক্লুডিং পাসপোর্ট অর আদার ট্রাভেল ডকুমেন্টস, যারা কিচ্ছু নিয়ে আসেনি, অর উইথ ভ্যালিড ডকুমেন্টস ইনক্লুডিং পাসপোর্ট অর আদার ট্রাভেল ডকুমেন্টস অ্যান্ড দ্য ভ্যালিডিটি অফ any of such document has expired। তাই তো ভিসা টিসা সব শেষ হয়ে গেছে, বা এসেছিল যে কয়েকদিন থাকার পারমিশন নিয়ে সেটা শেষ হয়ে গেছে, তাদের দেওয়া হবে, তারা তো ইলিগাল মাইগ্রেন্ট। এইটাই তো লেখা আছে, আমরা তো তাই বলছি। তাহলে আমার ছেলের পাপ হবে কেন? আমরা তো বানিয়ে বানিয়ে কিছু বলছি না। আপনি কেন যে বিলটা জেপিসিতে দেয়নি, জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে যায়নি, সেইটা টেনে কেন বের করলেন? জবাব দেবেন। আপনি কেন বললেন যে এই সিএতে ইলিগেল মাইগ্রেন্ট থেকে লিগেল বলার কোনো শব্দ বলা হয়নি? জবাব দেবেন। আপনি কেন বললেন এই মানুষগুলোকে শরণার্থী লেখা থাকলে, রিফিউজি লেখা থাকলে তাহলে এরা নাগরিকত্ব পেত? কেন বললেন? কারণ রিফিউজি তাহাকেই বলে বিপদে পড়িয়া আসিলে তার স্বদেশের অবস্থা ভালো হইলে বিপদ কাটিয়ে গেলে স্বদেশে ফিরিয়া যাইতে বাধ্য। আমরা কেন হব রিফিউজি? আমাদের মানুষ যারা পালিয়ে এসেছে ইলিগেল মাইগ্রেন্ট, হ্যাঁ, আমরা তো অবিভক্ত ভারতে আমার ঠাকুর দাদা, আমার বাবা সবাই বসবাস করতেন। এই জন্যই তো আমরা এসেছি, যেহেতু মুসলমানদের একটা রাষ্ট্র করে দিয়েছে। কোন ইসলাম রাষ্ট্রে, পৃথিবীর কোন ইসলাম রাষ্ট্রে অন্য কোনো ধর্মের মানুষের স্বাধীনতা নিয়ে বসবাস করার অধিকার নাই। আজ বাংলাতেও কয়েকটা জেলায় সেই পরিস্থিতি তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। এক শাহজাহানকে ধরতে পারছে না, দেখেন না? আজকে ঝাঁটা লাঠি নিয়ে মানুষ পথে বেরিয়ে গেছে অত্যাচারীদের বিরুদ্ধে। কোথায় গেছে বাংলা? আপনি দেখতে পাচ্ছেন না সন্দেশখালী? ওই মুখ খুলছেন না কেন? আপনি নাকি বাপের বেটা? গালাগালি আর আপনাকে করবো না, গালাগালি করলে আমার মুখটাই খারাপ হয়ে যায়। কই পারলেন না? ব্যাপারটা কি? পারবেন না, কারণ প্রচুর টাকা পয়সা নিয়ে পকেট ভরে আপনি কাজগুলো করছেন, চোরেদের সাপোর্ট করছেন। আপনি বারবার বলছেন যে ব্রাহ্মণ্যবাদী দল, ব্রাহ্মণ্যবাদী দল। যে ব্রাহ্মণ্যবাদী দল বলছেন সেই দলের প্রধানমন্ত্রী ওবিসি। ভালো করে জেনে নিন, সেই দলের প্রধানমন্ত্রী আদার ব্যাকওয়ার্ড ক্লাসে, সেই দলের স্বরাষ্ট্রমন্ত্রী জৈন ধর্মের, সেই দলের রাষ্ট্রপতি একজন ভারতবর্ষের এসটি সম্প্রদায়ের আমার মা দ্রৌপদী মুর্মু। হ্যাঁ, জনজাতি। আপনি সেই দলকে বলছেন যে ব্রাহ্মণ্যবাদী দল। আপনি বলছেন আমাকে কোন আরএসএস এসে জন্ম দিয়ে গেছে? আপনার বাড়িতে গিয়ে কোনো আরএসএস যদি একটা সন্তান জন্ম দিত, তাহলে একটা এইটুকুই বলতে পারি, আপনার মতো কুলঙ্গার জন্ম নিত না মনে হয়। এটুকু বললাম। আমার বাবা ব্রাহ্মণ, আমাকে ব্রাহ্মণেই জন্ম দিয়েছে। যেহেতু সমাজ ব্যবস্থার জন্যে আজ আমার নমশূদ্র সম্প্রদায় শূদ্র লিখতে বাধ্য হয়েছে। নমশূদ্র সম্প্রদায় আদিতে ব্রাহ্মণ বলে দিলাম আমি। বুঝতে পেরেছেন কি বলছি? আমি একদম পুরো চেন মাফিক বলে দিলাম। আপনি কিন্তু আপনার গোত্র বলবেন। যদি কাশ্যপ গোত্র বলেন, কি করে হলেন এটা আমি জানতে চাই। আবার যেন ওই বাংলার কোনো নেত্রীর মতো না বলেন ত্রিপুরায় কি ত্রিপুরেশ্বরীকে পূজা দিতে গেছে, ঠাকুরমশাই জিজ্ঞেস করছে আপনার গোত্র কি? আমার গোত্র মা মাটি মানুষ। আপনি যদি এখন বলে বসেন আমার গোত্র পাঠা ছাগল মহিষ,
তাহলে আমি কি করবো বাবা? আপনার যা দেখছি, আপনি বলেও বসতে পারেন আমার গোত্র পাঠা, ছাগল, মহিষ। আপনার প্রত্যেকটা ধরে ধরে আমি জবাব দিচ্ছি। আপনি বললেন হরিচাঁদের জয়ধ্বনি দিয়ে সে আবার কি করে জয় শ্রীরাম বলে, এই জন্য রাম পাঠা বলেছেন আমাকে। জবাব চাই হরিচাঁদ ঠাকুর, বাবা হরিচাঁদ ঠাকুর পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ। হরিচাঁদ ঠাকুর স্বয়ং হরি, ক্ষীরোৎসাহী হরি, কোটি কোটি প্রণাম করি। রাম যদি এতই খারাপ হয়, তাহলে যদি বাপের বেটা হন, এক বাপের জন্ম হন, 14 বাপে যদি জন্ম না নিয়ে থাকে, তাহলে বলবেন যে হরিচাঁদ ঠাকুর কেন তার নিজের অঙ্গে রাম মূর্তি ধরেছিলেন? হীরামন পাগলকে জবাব দেবেন, কিন্তু জবাব চাই। চোখে চোখ রেখে কথা বলা মানুষ আমি। জীবনে কাউকে ভয় পেয়ে চলিনি, আর যে কদিন বেঁচে থাকবো ভয় পেয়ে চলবো না, যেহেতু আমি সত্যে প্রতিষ্ঠিত। হ্যাঁ, আমি ওটা বললাম। বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস আমি বুঝি না, আজও বলছি, আমি বুঝি উদ্বাস্তুদের নাগরিকত্ব সুরক্ষা। একমাত্র বিজেপি এই সিএ করেছে বলেই আমি বিজেপিতে এসেছি। যদি বিজেপি উদ্বাস্তুদের জন্য না ভাবতো, আমি বিজেপি করতাম না। আর যদি কোনোদিন উদ্বাস্তুদের বিজেপি বিপদে ফেলতে চায়, সেদিনও অসীম সরকারের মূর্তিটা আপনি দেখবেন। আমি একটা এমএলএ টিকিটের জন্য আমি তুতু করে বেড়াইনি, আপনার জন্য ওই চোরেদের সাপোর্ট করি না। সেই মানুষ অসীম সরকার নয়। আমি যা যা বললাম তার জবাব চাই। আপনি শরণার্থী বানিয়েছিলেন, আমি কেটে দিয়েছি। ইললিগাল মাইগ্রেন্ট থেকে লিগাল মাইগ্রেন্ট করার কথা নাই, আমি বলে দিয়েছি। কালকে তো আমি সব বলেছি। হ্যাঁ, বলছে আপনার বাপ ঠাকুর দাদা কত সালে আসছে এটা লিখতে হবে কেন? বা এখানে তো সাল উল্লেখ করে আইনটা পাশ হয়েছে 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে। সাল না উল্লেখ করলে পাশ হয় না। সাল না উল্লেখ করলে নাগরিকত্ব কখনো নিঃশর্ত হয় না, আইন কখনো নিঃশর্ত হয় না। আপনি লিখে নেন আমার কাছে, যে কোনো ভারতীয় সংবিধানে কোনো আইন কখনো নিঃশর্ত হয় না, একটা শর্ত তার মধ্যে থাকবে। যেমন এসসি, এসটি, ওবিসি, জেনারেল, এসসিদের জন্য এই সুযোগ সুবিধা দেওয়া হইল, তাহলে আপনি যে এসছি এটাকে প্রমাণ করতে হবে, তবে এইটাই শর্ত, তাহলে আপনি পাবেন। নিয়ম ডেকোরাম। হ্যাঁ, তাহলে যেখানে 2014 সালের 31শে ডিসেম্বর উল্লেখ রয়েছে যে এর মধ্যে যারা আসবে, সেখানে আপনি কত সালে এসেছেন এটা আপনি বলবেন না। আপনার বাবা কত সালে এসেছে আপনি লিখবেন না। আপনার বাবা যদি 2015 সালে আসে আপনি পাবেন না, তাদের জন্য আলাদা ব্যবস্থা আছে। এইবার আসি আধার কার্ড। আমার সঙ্গে কয়েকজনের কথা হয়েছে, আমি তাদের আধার কার্ড লক হয়েছে। আজকে সকালে মাঝের গ্রাম থেকে একটা ছেলে এসেছিল, তার বাবার, তার মায়ের, তার ভাইয়ের, তার 4টে আধার কার্ড লক হয়েছে। তাকে আমি বললাম তোমার কি কাগজপত্র আছে পুরানো সব নিয়ে এসো। কাগজপত্র নিয়ে এসেছে। তাদের 20 সালে ভোটার লিস্টে নাম উঠেছে, 21 সালে যখন নাম উঠেছে তখন তার বাবার বয়স 50 বছর। 2014 সালের 31শে ডিসেম্বরের আগে তার যদি কোনো প্রমাণ না থাকে, আমি বলেছি কি প্রমাণ আছে খোঁজো। কারণ সে আধার কার্ড যদি করে থাকে, কারণ আমি বারবার এটা বলেছি, যারা এখনো বাংলাদেশে রয়েছেন, সন্তানদের এখানে পড়াচ্ছেন, সেই সন্তান পড়ে শুনে চাকরি বাকরি পেয়েছে, তার বাবা কিন্তু এখনো আসেনি, ওখানেও জাতীয় কার্ডটা করে নিয়েছে। এরা সব ধরা পড়ে যাবে। কিন্তু আমি বারবার বলেছি যে ওখানে জাতীয় কার্ড করার যাকে টেন্ডার দেওয়া হয়েছিল, এটা ভারতের এই টাটা কোম্পানি ওখানে কিন্তু জাতীয় কার্ড করার টেন্ডার নিয়ে করে দিয়ে আসছে। এবং এখনো পাসপোর্টের ভিসা টিসা যা কিছু এই পাসপোর্ট করা, এখানেও টাটা কোম্পানি টেন্ডার নিয়েছে, সমস্ত অ্যাপস আদান প্রদান হয়েছে। ওই ছেলেটা বলল আমার বাবা পাসপোর্ট করে এসেছে, যায়নি, কাউকে জানায়ও নি। বর্তমান আমি এ কথা অনেকবার বলেছি যে পাসপোর্ট করে এসে 2014 সালের 31শে ডিসেম্বরের পরে যারা এসেছে যায়নি,
আমি কিন্তু এই আইনের মধ্যে তাদের নাগরিকত্বের দায়িত্ব নিতে পারবো না। তবে এই সিএ লাগু হয়ে যাওয়ার পরে এই লোকগুলো যখন বেঁচে যাবে ওদের জন্য আমি লড়াই করব। শুধু ওদের জন্য নয়, আগামী দিনেও যদি কেউ আসে তাদের নাগরিকত্ব ভারতবর্ষে যাতে পায় তার জন্য আমার লড়াই জারি থাকবে। কারণ তারা ধর্মের অত্যাচার, তারা একটা অত্যাচারিত হয়ে আসতে বাধ্য হচ্ছে। ওই মাটির গন্ধ তারা ভুলতে পারেনি, ওই শাপলা ফুলের গন্ধ ভুলতে পারেনি, ওই লাল লাল ডিমওয়ালা চিংড়ি ওইটা ভুলতে পারেনি, বড় বড় তেলওয়ালা কই মাছ ভুলতে পারেনি তারা। কুটুম পাখির ডাক, খেজুর গাছের রস, পালতোলা নৌকা, তাই তারা একসঙ্গে আসতে পারেনি। এখন তাদের মন্দির ভেঙে দিচ্ছে, তাদের মা বোনদের ইজ্জত লুট করছে, তাদের পূজার দেবতাদের ভেঙে চুরমার করে দিচ্ছে, তাই তারা এখনো আসছে। হ্যাঁ, আমার দাবি তাদেরও দিতে হবে, তবে তারা যেন আর পালিয়ে না আসে, তারা যেন সব পাসপোর্ট করে আসে, তাদের জন্য ব্যবস্থা করা আছে। পাসপোর্ট করে এসে সারেন্ডার করলে আমি আর যাব না, আমি ভারতের নাগরিকত্ব চাই, তারাও পাবেই। কিন্তু 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে যেভাবে আসুক সে পালিয়ে আসুক আর পাসপোর্ট করে এসে নাই যাক। ওরা সব ইলিগাল মাইগ্রেন্ট, এবং ওদের লিগাল করবার জন্যই, এবং ওদের যে ভোটার কার্ড করেছে, আধার কার্ড করেছে, প্যান কার্ড করেছে, গাড়ি করেছে, বাড়ি করেছে, এনআরসি হলে যাতে তাদের আর অসুবিধা না হয়, ভবিষ্যতে কোনোদিন এনআরসি হলে এক্ষুনি তাদের আগে নাগরিকত্ব সুরক্ষার ব্যবস্থা বিজেপি করবে। এইটাই লিগেল নাগরিক হিসেবে তারা এখানে ভারতের লিগেল নাগরিক হিসেবে তারা ভারতে থাকবে। এইটাই তো কথা। এর পরিষ্কার বাংলা লেখা রয়েছে কি কি আইন পাশ হয়েছে। আফগানিস্তান, বাংলাদেশ অথবা পাকিস্তানের কোনো হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি, খ্রিস্টান মানুষ যারা 31শে ডিসেম্বর 2014 আগে ভারতে প্রবেশ করেছেন এবং যাদেরকে কেন্দ্র সরকার দ্বারা কিংবা পাসপোর্ট আইন 1920 3 নম্বর ধারার 2 নম্বর উপধারার গ শর্তে অথবা বিদেশি আইন 1946-এর নিয়ম প্রযুক্ত করে বা এদের অন্তর্ভুক্ত কোনো নিয়ম বা আদেশ জারি করে অর্ডার ছাড় দেওয়া হয়েছে, তাদেরকে এই আইনের আওতায় অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে গণ্য করা হবে না। একদম বাংলা করে নিয়ে আজকে বসেছি। অনেকে তো ইংলিশটা বোঝে না, আমি যেমন পোঙা পণ্ডিত 4 পাস, আমার মতো তো থাকতে পারে, আর অ্যাকসেপ্ট বলতে পারে না উনি কি পাস আমি জানি না। তারপরে বলছে মূল আইনের 6 ক ধারার পরে নিম্নলিখিত ধারাটি যুক্ত করা হলো। 6 এতে এটা যুক্ত করা হলো। কি যুক্ত করা হয়েছে? কেন্দ্র সরকার বা তাদের নির্দেশিত কোনো আধিকারিক কেন্দ্র সরকারের হয়ে এই বিষয়ের নির্দিষ্ট উপায়, শর্ত, বিধিনিষেধ মেনে এই বিষয়ে আবেদনের ভিত্তিতে সেই সব মানুষের নথিভুক্ত শংসাপত্র বা স্বাভাবিক নাগরিকত্বের শংসাপত্র দিতে পারেন, যাদের ব্যাপারে 2 নম্বর ধারার ওই যে 2(1)(b) শর্তে উল্লিখিত নিয়মে নির্দেশ দেওয়া আছে, যাদের ছাড় দেওয়া আছে। আরও লিখেছে 5 নম্বর ধারার উল্লিখিত শর্ত পূরণ হলে বা 3য় ভাগে উল্লিখিত নিয়ম অনুসারে স্বাভাবিক নাগরিকত্বের জন্য যোগ্য বিবেচিত হলে যে মানুষটি নথিভুক্তির শংসাপত্র পেয়েছেন বা 1 নম্বর উপধারা অনুসারে স্বাভাবিক নাগরিকত্বের শংসাপত্র পেয়েছেন, তারা সেদিন থেকেই ভারতের নাগরিক বলে বিবেচিত হবেন যেদিন তারা ভারতে প্রবেশ করেছেন। তাহলে যেদিন তার বাবা, ওই যে কেন লিখতে হচ্ছে, এই যে তার প্রমাণ, সে যখন লিখবে আমার বাবা 1980 সালে এখানে এসেছে, 1980 সাল থেকেই তার নাগরিকত্ব কার্ডটা আসবে। হায় রে বোকা, নামটাই শুধু দীপক। দীপক মানে কি তা কি জানে না? আগুন। দীপক মানে আগুন, কিন্তু আপনি এমনই আগুন যাতে পোড়া হয় না একটা লঙ্কার বেগুন। হিসেব করতে গেলে আপনি 1 নম্বরের সগুণ। তারপরে কি বলেছে? নাগরিকত্ব সংশোধনী আইন 2019 জারি হবার দিন থেকেই কোনো মানুষের বিরুদ্ধে এই ধারায় বর্ণিত নাগরিকত্ব বা অবৈধ অনুপ্রবেশের দায়ে চলা যে কোনো মামলা মোকদ্দমা
তার নাগরিকত্ব প্রাপ্তির দিন থেকেই বাতিল হয়ে যাবে। বাহ, যদি কেউ জেলেও থাকে আমাদের ইলিগেল মাইগ্রেন্ট হয়ে, দেখেন কিভাবে আসামের মানুষগুলো ছাড় পাবে। আসামের কথাটা এখনো বলিনি। আচ্ছা, উল্লেখ্য যে সেই মানুষটি এই ধারায় নাগরিকত্বের আবেদন করার ক্ষেত্রে শুধুমাত্র এই কারণে অযোগ্য বলে বিবেচিত হবেন না যে তার নামে কেস হয়েছে, সে ইলিগেল মাইগ্রেন্ট হয়ে আছে, সে এই জন্যে ফর্ম ফিল আপ করতে পারবে না। নো নেভার। যার নামে বিদেশি আইনে কেস হয়ে আছে, ওই আলোরানিও মুক্তি পাবে। 2014 সালের 31শে ডিসেম্বরের আগে ওর সমস্ত কার্ড রয়েছে। এই আইনটা লাগু হলে যে আলোরানি এখন ভারতবর্ষের নাগরিকত্বহীন হয়েছে হাইকোর্টের রায়ে, ওই না আলোরানি নাগরিকত্ব পাবেই। ওর নামে কেস হয়েছে না, ও পেয়ে যাবে এই আইন লাগু হলেই। আর সেই কিন্তু এর বিরোধিতা করছে। আর বলবো কি, এদের বলার আমার ভাষা নেই। আমি 4 পাস, আর এরা এ পাস ও পাস ধ পাস। কত গুণ, গরু খেকো সগুণ। ভালো, তাহলে আরও কি লিখেছে দেখুন। তাহলে তার এই জন্য তার কিন্তু মানে সে যে আবেদন করবে তাতে তাকে বাধা দিতে পারবে না, তাই তো? আচ্ছা, তাহলে কি লিখেছে এইবার? আরো ভালো কথা লিখেছে। আরো উল্লেখ্য যে এই ধারা অনুযায়ী যে মানুষটি নাগরিকত্বের আবেদন করছেন, আবেদন পাবার তারিখের আগের থেকে সেই মানুষটি যে সব সুবিধা এবং অধিকার ভোগ করছিলেন, এই আবেদন করার জন্য সেগুলি থেকে তাকে বঞ্চিত করা যাবে না। আর কে মিথ্যে কথা বলছে? রাজু ঘোষ মহাশয়, মানিক মন্ডল মহাশয়। আর এই জন্য কি বলবো, একে বলছে সব তোমাদের ধরবার জন্য এটা করেছে, একদম ধরে তোমাদের সব কিছু বাতিল করে দেবে। আর তুমি কত টাকা ঘুষকে এগুলো বলছো? এর জবাব দাও। জেপিসিতে যাইনি, এত সুন্দর করে কেন যাবে জেপিসিতে? এইটা যখন দেখেছে সবাই, কারণ সিএবি যেদিন এনেছিলেন 2019 সালের 9 ডিসেম্বর, তার কয়েকদিন আগে উদ্দেশ্য এবং কারণ এবং আইনের কপিটা তাদের হাতে দেওয়া হয়, প্রত্যেকটা এমপিদের হাতে। তারা তখন দেখেছিল যে না, এটা জেপিসিতে পাঠিয়ে কোনো লাভ নেই, আমাদের গতানুগতিক যে রাজনৈতিক বিরোধিতা সেটা আমাদের করা উচিত। তাই না হলে হবে না, আমাদের ভোট কেটে যাবে, মুসলিম ভোট থাকবে না। এই জন্য মুসলিম ভাইদের আমাদের হাতে নিতে হবে। তাই সিএ লাগু হলে মুসলিমদের তাড়িয়ে দিবে বলে একটা এমন ধ্বনি তুলল যে তারাই যেন মুসলমানদের একদম বিরাট বান্ধব, মুসলমানদের চৌকিদার। এইবার মুসলমান ভাইরা বুঝে ফেলেছে তোমার ভাওতায় ভুলবে না। দেখেছেন, এর চাইতে ভালো কি লেখা থাকবে? আয় হায় রে, কি সুন্দর লেখা। আরো উল্লেখ্য যে এই ধারা অনুযায়ী যে মানুষটি নাগরিকত্বের আবেদন করছেন, আবেদন করার তারিখের আগের থেকে সেই মানুষটি যে সুবিধা এবং অধিকার ভোগ করছিলেন, এই আবেদন করার জন্য সেগুলি থেকে তাকে বঞ্চিত করা যাবে না। ও মিথ্যাবাদী, ধম্ম ঢেঙাত। এটার ইংরেজিটা একটু পড়ে শোনাই, বাংলাটা বললাম। Provide further that the person who makes the application for citizenship under this section shall not be deprived of his rights and privileges to which he was entitled on the date of receipt of his application on the ground of making such application. পরিষ্কার লেখা রয়েছে। আমি একদম সেই গেজেট ধরে বলছি আপনাদের কাছে, ভারত সরকারের গেজেট ধরে বলছি, আমি বানিয়ে বানিয়ে লিখে লিখে বলছি। পরিষ্কার পরিচ্ছন্ন লেখা রয়েছে। তাহলে আপনার জবাব দিলাম। আর আপনার চ্যানেলে আমাকে বসতে বলছেন, আপনি আমাকে বলেছেন রাম পাঠা, আপনার চ্যানেলে বসবো আর আপনার চ্যানেলে কয়েক লক্ষ মিলিয়ন ভিউয়ার্স হবে, আর আপনি সেই টাকাটা পকেটে ভরবেন, আমি সেই সুযোগটা করে দেব আপনাকে। আপনি ভাবলেন কি করে? আপনি যদি এক বাপের বেটা হন, তাহলে মমতা ব্যানার্জি যে মিথ্যা কথাগুলো বলছে
তার বিরুদ্ধে আপনি ভিডিও করুন, তাহলে বুঝবো যে আপনি বাপের বেটা। তাই না হলে আপনি নমশূদ্র মতুয়া উদ্বাস্তুদের পথের কাটা, কদিন পরে খাবেন এদের হাতে ঝাঁটা। বলে দিলাম আমি, কেউ আপনাকে বাঁচাতে পারবে না তখন, কারণ আপনি যা যা গালিগালাজ করছেন, এই গালিগালাজ, হ্যাঁ, আমি মানিক ফকির মহাশয়ের বিরুদ্ধে কেস করেছি আমি হাইকোর্টে। 13 তারিখে ওনার ডেট আছে, বলে দিয়ে, এই ডেটে হাজির না হলে ওয়ারেন্ট হবে। আপনাকে এইবারের মতো ক্ষমা করেছি, ফের গালাগালি করলে আপনি আর ক্ষমা পাবেন না, এটা আপনাকে বলে দিলাম আমি একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভাষায়। এর চাইতে কি আর বলা লাগে? আসামের ব্যাপারটা বারবার বলছে, আসামে 3.5 লক্ষ মানুষ তারা নাকি কেচে পড়েছে, তারা ওখানকার নাগরিকত্বহীন হয়ে যাবে। যাদের আধার কার্ড বাতিল হচ্ছে বাংলায়, আপনি দেখবেন এই যে ঘুষখোরা, আমি বারবার বলেছি ঘুষখোরার ওখানে আমার রিফিউজি ছেলের জেলা কনভেনার রয়েছে, তার নাম দীপক ঢালি। কিচ্ছু করেন নেই, ওরা 2014 সালের 31শে ডিসেম্বরের আগের একটা প্রমাণও আমার হাতে এনে দিতে পারেনি। কি করব আমি, বলুন আপনারা? ওরাও পাসপোর্ট করে এসেছে, সরকারকে না জানিয়ে থেকে গেছে, আমি কি করব? এইরকম যারা করছেন, ওপার বাংলায়ও আছেন, এপার বাংলায় আবার সন্তানদের পড়াচ্ছেন, এরা বিপদে পড়লে দয়া করে আমার কাছে কেউ আসবেন না। 2014 সালের 31শে ডিসেম্বরের আগে আইনে যা লেখা আছে, ওদের ব্যাপারটা পরে ভাববো। আমি বলেছি তা নিয়েও আমি আন্দোলন করব, তাতে আমার এমএলএ পদ থাকুক কি না থাকুক সে চিন্তা আমি করি না। আমি উদ্বাস্তুদের মুক্তি চাই, হিন্দুদের মুক্তি চাই, তারা যেন আর ইলিগেল মাইগ্রেন্ট না থাকে। এই যে আসাম অ্যাক্ট, দুটো জিনিস আপনি পরিষ্কার কেন বললেন না? অর্ডারটা কেন বললেন না? 2015 7 সেপ্টেম্বরের অর্ডারটা কেন পড়লেন না আপনি? ওইটা পড়েন, কি দরকার আপনার জেপিসির গল্প বলে? আর আসাম অ্যাক্টটা কেন আপনি পড়লেন না? 6 এ ধারা, যেটা 2003 সালে, যেটা রাজীব গান্ধী, প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী আসামের সঙ্গে একটা চুক্তি করেছিল, সেই চুক্তিটাকেই আবার পুরোপুরি লোকসভা রাজ্যসভায় পাশ করে মহামান্য আমাদের রাষ্ট্রপতি স্বাক্ষর করে সেটাকে আইনে পরিণত করেছে। ওটা 6 এ ধারা, আর 14 এ ধারা হচ্ছে এনআরসি অ্যাক্ট। এগুলো সব করে দিয়ে এসেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে কেন বলছেন আপনি? আর তিনি এখন এই মানুষগুলো যখন নাগরিকত্ব পেতে যাচ্ছে, ইলিগেল থেকে লিগেল হতে যাচ্ছে, আপনাদের মতো চামচারা তখন অসীম সরকারকে বলছেন পাঠা, আর শান্তনু ঠাকুরকে বলছেন কুলঙ্গা। ছি! আসাম অ্যাক্টে লেখা রয়েছে, যারা 1971 সালের 24শে মার্চের মধ্যে আসামে ঢুকেছে, একমাত্র তারা আসামে নাগরিকত্ব পাবে। ওরা চেয়েছিল 1952 সালের ভোটার লিস্ট ধরে দেখবে, যাদের নাম আছে তারাই পাবে, তাদের বংশধররা পাবে। সেইটাকে বলে কয়ে রাজীব গান্ধী মহাশয় 1971 সালের 24শে মার্চ করেছিলেন, এবং পরে কেন্দ্রের বিজেপি সরকার সেটাকে আইনে পরিণত করেছে। 1,25,000 মানুষ যারা 1971 সালের আগে বাস করতো ওই পশ্চিমবঙ্গে, তারা পরবর্তীতে হয়তো 80 সালে 90 সালে আসামে চলে গেছে। তারা বলেছে আমাদের বাড়ি তো ছিল পশ্চিমবাংলায়, সেই কাগজপত্র ভেরিফিকেশন করবার জন্য এই পশ্চিমবাংলায় পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এখানকার হোম সেক্রেটারির কাছে। এরা একটা রিপোর্টও দেয়নি দেখে, যে আপনারা দেখে বলুন এই মানুষগুলোর ওখানকার ঠিক মতো এই যে যেটা দেখাচ্ছে কাগজ, যে আমার ওখানে ভোটার কার্ড ছিল, বা ওখানে আমার এই প্রমাণ ছিল, আমি ওখানে বসবাস করতাম, আমি পরে আসামে চলে এসেছি, কেন আপনি এ বিষয়ে কথা বলেননি? 1,25,000 মানুষের পক্ষে আপনি কথা বলেননি কেন? জবাব চাই। চোরের দলে মিশেছেন, একটা রিপোর্টও আসামে পাঠায়নি।
তদন্ত করে যে হ্যাঁ এরা এখানে ছিল, এত সালের আগের থেকে পশ্চিমবাংলায় এরা বসবাস করত, তাহলে ওই মানুষগুলো বিপদে পড়ে না, কেসে পড়ে না। আপনি কার সামনে কি বলছেন বুঝতে পারছেন না? না, আপনি কি বলছেন কার সামনে? 2003 সালে ওইটাই তো, ওর বিরুদ্ধেই তো আমাদের আন্দোলন। সেখানেই তো লেখা রয়েছে 1948 সালের 19শে জুলাইয়ের পরে যারা ভারতে পালিয়ে এসেছে, অর্থাৎ অবৈধভাবে এসেছে, উইদাউট ভ্যালিড পাসপোর্ট অর এনি আদার স্ট্যাবল ডকুমেন্টস অর উইথ এ ভ্যালিড পাসপোর্ট, বাট যেটা বলেছে যে এটা লেখা রয়েছে, হ্যাঁ, যেটা এক্সপায়ার্ড হয়ে গেছে ভিসা, এরা প্রত্যেকে ইলিগাল মাইগ্রেন্ট। কি লেখা রয়েছে? 1948 সালের 19শে জুলাইয়ের পরে যারা প্রবেশ করেছে এইভাবে পালিয়ে, সেই মানুষগুলোকে বাঁচাবার জন্য আজ আমার দরদি প্রধানমন্ত্রী, আমার দরদি স্বরাষ্ট্রমন্ত্রী সিএ করেছে। হ্যাঁ, লাগু হচ্ছে না কেন? আমি माननीय अमित शाह जी के बोलेছিলাম इतना देर क्यों होता है सीए लागू के लिए। उनी আমার উপরে যে কথাটা বললেন সে কথাটা অত্যন্ত লজ্জাস্কর এবং বাঙালির পক্ষে আমার মাথাটা হেট হয়ে গেল। বাবুল সুপ্রিয়র কথাটাও আশেপাশে আলোচনা হতে লাগলো যে বাঙালিরা, বাঙালিদের কিভাবে কত ভালোবাসতেন বাবুল সুপ্রিয়কে আমার প্রধানমন্ত্রী। দেরি করার বিভিন্ন কারণ থাকে, আপনাকে সব কারণ আমি বলবো না, তবে ছিয়ে লাগু হচ্ছে এটা আপনি জেনে রাখবেন। আজকে লাগু করে দেবে লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার, আর একদম দৌড়াচ্ছে সব। কালকে একটা নারায়ণ ভান্ডার করে দেবে না, মনে থাকবে না। না, এই মানুষগুলোর বেশিরভাগ মানুষ কিন্তু রাগ করবেন না আপনারা, কারণ আমি অ্যানালাইসিস করে দেখেছি আমরা নিজেরা আগে সৎ হওয়া উচিত। আমরা আমাদের নিজেরা প্রত্যেকটা মানুষ আগে সৎ হওয়া উচিত। কারণ কি, ব্যাড পপুলেশন ব্যাড পার্লামেন্ট ক্রিয়েট করে। আমি প্রাচ্য এবং পাশ্চাত্যের বিভিন্ন মনীষীদের কোটেশন পড়েছি তো, কারণ প্রাচ্য দর্শন, পাশ্চাত্য দর্শন, ও তো বলবে আমি 4 পাস। হ্যাঁ, আমি 4 পাস দিয়ে এমএলএ হয়েছি, ঠিকই আছে, আমি 4 পাস, আমি পোঙা পণ্ডিত। সেখানে লেখা দেখেছিলাম, পড়েছিলাম, এত সুন্দর লেগেছিল কতগুলো পয়েন্ট। যেমন জার্মানি দার্শনিক গেটে সাহেব, তার কতগুলো কোটেশন, এক্সেলেন্ট, ভেরি ভেরি এক্সেলেন্ট। সে কি সুন্দর বলছে, ব্যাড পপুলেশন ব্যাড পার্লামেন্ট ক্রিয়েট করে। যদি মানুষ জাগ্রত না হয়, মানুষ যদি চোরদের বারবার ভোট দিয়ে গদিতে পাঠায়, তারা যদি চুরি করে খায় 10 টাকার। বাবা সাহেব আম্বেদকর তাই তোমার হাতে বড় অস্ত্র নিয়ে গেছেন, ভোটাধিকার। ভারতবর্ষের রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতির ভোটের যে মূল্য, আমার ক্যাতরার বার ভোটের সেই মূল্য। সাবধান করিবা না, কোন অমানুষ, মস্তান, খুনি, চোর, দুর্নীতিবাজ, এদের আপনারা ভোট দেবেন না। যে দলের থেকে দাঁড়াক, যে দলের থেকে দাঁড়াক, এদের আপনারা ভোট দেবেন না। আপনি দেখবেন মানুষটা সৎ কিনা। আমার পরিষ্কার কথা, পরিচ্ছন্ন বারতা। আমার নাম অসীম সরকার। আপনি দেখবেন যে এই লোকটার ব্যাকগ্রাউন্ডটা কি। তাহলে আমরা যদি সব জনগণ যদি সত্যি সত্যি ভালো মানুষকে ভোট দিয়ে পাঠাতে পারি, তাহলে কি হবে, আমাদের সংসদটাও পবিত্র হবে, পবিত্র সদন হবে। বলছে আমি কেন বিজেপি করি? আমার জনপ্রিয় প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় সরকার কি কি করেছে দেখুন। অন্তর্দয় অন্ন যোজনা, যেটার নাম পাল্টে দিয়েছে খাদ্য সাথী, 82 কোটি মানুষকে খাবার দিয়ে বাঁচিয়েছে লকডাউনে। পঞ্চপিতার মধ্যে তিনি একটা পিতার আসনে বসে আছেন। পঞ্চপিতা, সপ্তমাতা। প্রথম পিতা আমার জন্মদাতা, দ্বিতীয় পিতা আমার শিক্ষাদাতা। এই জন্য বাবা গুরুচাঁদ পিতা আমার, কারণ তিনি শিক্ষার অধিকার দিয়েছেন।
বাবা সাহেব আম্বেদকর আমার পিতা, তিনি অধিকার দান করেছেন। বাবা বলো তোমাদের আমি কি শিখিয়েছি? আজ পর্যন্ত পৃথিবীতে বাবা গুরুচাঁদের মতো এমন মানুষ আর জন্মগ্রহণ করেনি। দলিত, পতিত, লাঞ্ছিত, বঞ্চিতের জন্য লড়াই করে তাদের শিক্ষার অধিকার নিয়ে দিয়েছে। শিখিয়েছে কিনা? তুমি সেদিন কানপুরে গেলে, আমাকে কি বললে? বাবা হরিলীলামৃতটা একটু আমাকে দিয়ে দাও। তুমি তো অন্য কিছু নেওনি। তোমার মা বলছে গাড়িতে সারা রাত রাজধানীতে হরিলীলামৃত পড়তে পড়তে গেছে, হরিলীলামৃত পড়তে পড়তে এসেছে। তুমি এসে আমাকে কি বললে? বাবা পড়লাম তো কয়েকবার, আমি ওই ভক্তের উদার ভাবটা বুঝতে পারি। বলেছ আমি মৃগগোচারণে চড়াইতে গেলু বনে খেতে যাই মলয়ের পত্র, কল্লকার একজনে আমারে বিধিলবানে বলে আমি শ্রীকৃষ্ণের পুত্র। আমি ধন্য হলাম আমার পুত্রের জন্য, যে কতটা সুন্দরভাবে পড়েছে, যে অন্যগুলো যেভাবে পড়ে ওখানে গিয়ে ওটা বুঝতে পারেনি। তুমি কেন বাবা? বড় বড় মতুয়ারাও এটা বুঝতে পারে না। তারপর তুমি, তোমার দাদা, তোমার মাকে নিয়ে এটা আলোচনা করেছি তো গভীর রাত্রিতে বসে। এই হচ্ছে আমার ফ্যামিলি। তাহলে অন্তর্দয় অন্ন যোজনা 82 কোটি মানুষকে খাবার দিয়েছে। 5টা বাবার মধ্যে মোদিজি একটা বাবা। হ্যাঁ, ভারতবর্ষের বাবা বলছি তো। এক হচ্ছে জন্মদাতা, শিক্ষাদাতা, অন্নদাতা, ভয়োত্রাতা, আশ্রয়দাতা, পঞ্চপিতা। আর সপ্তমাতা, 7টা মাকে জন্মভূমি এক মাতা, ভারত মাতা, আর গোমাতা। বারবার বলে গরুর প্রচ্ছাপ খেয়েছে, গরুর গোবর খেয়েছে। তুমি তোমার মায়ের কাছে জিজ্ঞেস করবে তো। তুমি, আমি বলছি এখন না বলে পারলাম না, কারণ আমার নাতনি মেডিকেলে পড়ে। তোমার কতটুকু বয়স? আমার মেয়ের অনেক বয়স, আমার বয়সে 65 হতে চলল। তুমি কদিনের দীপক? জিজ্ঞেস করবে তো যে আমাদের পূর্বপুরুষরা ফাল্গুন মাসে গোফাগুনা পূজা করত কি না? যাকে বলে গোফাগুনা, গরুর পূজা ফাল্গুন মাসে ছিল কিনা বঙ্গদেশে? এই নমশূদ্ররা করতো কিনা? আজকে গরুর পূজা করলে, মায়ের গাভীরে মায়ের মাতৃজানে পূজা করলে বলছে গোবর খেয়েছে, চোনা খেয়েছে। তাই তো 14 পুরুষ খেয়েছে গোবর, চোনা কেন করতো? জবাব। তখন থেকে আমরা করে আসছি গোপাগুনা পূজা, এবং সেই চালের গুঁড়া বেটে বেটে তারপরে সেটা গুলে আবার কলকি দিয়ে সাপ দেওয়া হতো গরুর গায়ে, কত তাকে পূজা দেওয়া হতো। সে আমরা বাড়ি বাড়ি ঘুরে গোয়াল ঘরে সে মিষ্টি অন্ন, দই খই খেয়ে বেড়াতাম। সেই কুমির পূজা আমাদের সেই পৌষ মাসে, হ্যাঁসড়া পূজা শীতকালে আমাদের বুড়ো বুড়িরা করতো। আর বলছে গরুর চনা খেয়েছে, গরুর গোবর খেয়েছে, মাথাটা গেছে। মাথাটা আমার গেছে না তোমার গেছে? হ্যাঁ, তাহলে পঞ্চপিতা সপ্তমাতা, তার মধ্যে একটা পিতা 82 কোটি মানুষকে খাবার দিয়ে বাঁচিয়েছে। বেটি বাঁচাও বেটি পড়াও, যেটার নাম দিয়েছে কন্যাশ্রী। প্রধানমন্ত্রী আবাস যোজনা, যেটার নাম দিয়েছে বাংলা আবাস যোজনা, সব কেন্দ্রীয় টাকা। প্রধানমন্ত্রী সৌভাগ্য যোজনা, সবার ঘরে ঘরে আলো। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, ইনি দিদিমণি নাম দিয়েছে বাংলার গ্রামীণ সড়ক যোজনা। আবার পথশ্রী, দেখেন প্রত্যেকটার নাম বাবা পাল্টিয়েছে। দেখো, প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা, ইনি নাম দিয়েছেন বাংলা গৃহ প্রকল্প। কত গল্প, একটু করো অল্প অল্প। স্বচ্ছ ভারত মিশন, উনি নাম দিয়েছে নির্মল বাংলা, অর্থাৎ ওই যে পায়খানা, সব কেন্দ্রীয় সরকারের। জনঔষধি, উনি নাম দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী ন্যায্য মূল্যের ওষুধের দোকান। আয়ুষ্মান ভারত নিতে দিল না, উনি একটা বানিয়েছেন স্বাস্থ্য সাথী, মানে অস্বাস্থ্য সাথী। স্কিল ইন্ডিয়া, উনি নাম দিয়েছে উৎকর্ষ বাংলা। ন্যাশনাল স্কলারশিপ, উনি নাম দিয়েছে শিক্ষাশ্রী। প্রধানমন্ত্রী কৃষি শেষ যোজনা, উনি নাম দিয়েছেন শেষ বন্ধু। জল জীবন মিশন, উনি নাম দিয়েছেন জল ধরো জল ভরো। কটা বললাম? যে মানুষটি সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, সবকা বিশ্বাস অর্জন করার জন্য ভাবেন, সেই মানুষটির সঙ্গে থাকবো, না আমি দুর্নীতিগ্রস্ত চোরেদের দলে আমি যাব? এই প্রশ্নটা থাকলো। আপনারা বলবেন, আমাকে কেউ কোনো কমেন্টস করেছে কি? একটু দেখে বলতে পারবে?
কেউ কোনো কমেন্টস করেছে? পার্লামেন্ট অধিবেশনে তো শেষ, সিএ কবে হবে? লিটন বিশ্বাস। বেশ, সিএ কবে হবে? হবে সিএ, নিশ্চিন্ত থাকুন, সিএ হবে। লিটনবাবু প্রণাম নেবেন, আমরা তো আশায় বসে আছি, সেই আশায় তো বসে আছি, অবশ্যই হবে। পার্লামেন্টের অধিবেশন শেষ হয়ে গেছে, তাতে কি আছে, সে যে কোনো দিন লাগু করে দিতে পারে। আর কে কি বলেছে একটু দেখো, যদি বিশেষ কিছু থাকে। আমাকে গালিগালাজ করেনি কেউ, আমার ভালো লাগে গালি দিলে, দাও না দেখি। শোনো, তিরস্কার পুরস্কার দুটো নেবার জন্য আমাকে খুশি ঠিক থাকতে হবে, তাই না? আমার একটা গান আছে না, ও দয়াল সবই তোমার খেলা গো, দয়াল সবই তোমার খেলা, তুমি কখনো দাও কলঙ্কের হাত, আবার কখন পরাও ফুলের মালা, সবই তোমার। কি বাবা, ফুলের মালা কাটার জ্বালা সব নেবার জন্য প্রস্তুত থাকতে হবে, তার জন্য কি আছে। তারপরে রাজনীতিতে পা দিয়েছি, কেস কামারি হবে, গালিগালাজ করবে। সেদিন একটা মিটিংয়ে গেছি, ওখানে একটা মেলা হচ্ছিল, ওখানে ওরা জোরে জোরে বলছে আমাদের জনপ্রিয় বিধায়ক। আমি বলছি এটা বন্ধ করুন, একদম শুধু জনপ্রিয় বিধায়ক বলবেন না, আমি শুধু জনপ্রিয় না, জন অপ্রিয় এবং জনপ্রিয় বলছে। সেটা কেন বলছেন? বলছে দেখেন না, যাদের কাছে অপ্রিয় তারা সত্য কথা বললে তারা আমার কুশপুত্তলিকা জ্বালায়, আপনি দেখেন না। যদি তাদের কাছে আমি প্রিয় হতাম তাহলে আমার কুশপুত্তলিকা জ্বালায়। আমি কথাটা কি বলেছিলাম, যে যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল পোস্ট কোয়ার্টার, তার যাকে বলে বেশ্যাখানা, তারা সত্য কথা বলে, তারা কখনো বলে না ওইটার নাম দেয়নি যে ওটা কোনো বৈষ্ণবীয় আখড়া। তাহলে এতটা সততা নিয়ে তারা থাকে বলে তাদের দরজার মাটি মা দুর্গার পূজায় লাগে। আজ রাজনীতি এত নিম্নমানের হয়ে গেছে যে ওদের চাইতেও খারাপ হয়ে গেছে। এক সিএ নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলছেন এসব ছিয়ে ফিয়ে দরকার নাই, আমরা সবাই নাগরিক যাদের ভোটের কার্ড আছে। আবার তিনি তার দলের মমতা ঠাকুরকে পাঠিয়ে দিচ্ছেন ধর্মতলায়, নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে। কতটা ব্যভিচার এই রাজনীতির মধ্যে ঢুকেছে। আমি তো কখনো বলি নাই তারা ব্যভিচার দেহ ব্যবসা করেছে, একটা তুলনা মাত্র, যে তারা এতটা সত্য রক্ষা করতে পারে আর আমরা এতটা খারাপ হয়েছি যে আমরা তা পারি না। আর কেউ কিছু বলেছে? সব্যসাচী রায় বলেছে আসামে আগে হবে না আমাদের রাজ্যে আগে হবে সিএ। সিএ যখন লাগু হবে অল ইন্ডিয়ায় লাগু হয়ে যাবে, এরকম এক রাজ্যে লাগু হয় না কখনো। কেন লাগু হবে? শুধু একটা রাজ্যে কেন লাগু হবে? অল ইন্ডিয়ায় সিএ লাগু হওয়ার সঙ্গে সঙ্গে অল ইন্ডিয়ায়, আসামেও তখন আর কিন্তু 1971 সালের 24শে মার্চটা থাকবে না। এই জন্য আসাম বিরোধিতা করছে। আমি আসাম সম্পর্কে বেশি কিছু বলবো না, একবার বলে আমাকে আসামে কেস দিয়েছিল, আমি বলবো না, সে বলার সময় হলে বলবো। তবে এটুকুই বলতে পারি, বেশিরভাগ আসামিরা তারা কিন্তু বাঙালি বিদ্বেষী, এটা আমি জানি, আমার কাছে বইপত্র আছে, আমি দেখিয়ে দেব। 1965 কি 66 সালে ওই টাইমে বিরাট বাঙালিদের উপরে অনেকবার অত্যাচার হয়েছে, তাদের ঘরবাড়ি ভেঙে দিয়েছে, এবং এমন এমন জায়গা ছিল যেখানে 94% বাঙালি ছিল, এবং তখন প্রায় 44% বাঙালি। তখনও আসামে সরকার বাংলা ভাষাটাকে ক্লাস 10 পর্যন্ত তুলে দিতে চেয়েছিল। তখন আমার প্রাক্তন এখানকার যিনি আমাদের মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় বিধানচন্দ্র রায়, তিনি জওহরলাল নেহরুকে চিঠি লিখেছিলেন এটা কি হচ্ছে। তখন উনি লাল বাহাদুর শাস্ত্রীকে পাঠিয়েছিলেন, শাস্ত্রী কমিশন লিখবেন আপনারা, উনি গিয়ে বসে ওটাকে বন্ধ করেছিলেন। এই একটা ব্যাপার আছে। এই জন্যে সিএটা লাগু হয়ে গেলে আইনের ঘরে নাগরিকত্ব পেয়ে গেলে আর ভয় থাকবে না। 2014 সালের 31শে ডিসেম্বর এটা অল ইন্ডিয়ায় তখন মেনে নিতে হবে। কিন্তু রুলসে কি লেখা থাকবে, যেহেতু আসাম অ্যাক্ট একটা আলাদা আইন তৈরি হয়ে আছে, এই আমাদের সিএর মধ্যে কিন্তু আসাম সম্পর্কে কিছু লেখা নেই বাবা। যে তবে যারা ঢুকেছে আসামকে বাদ দিয়েও লেখা নেই, আর আসামকে ধরেও লেখা নেই, এইটুকু আমি বলতে পারি। নমস্কার, অনেকক্ষণ বসে বললাম, দেখি এরপরে উনি কি বলেন। আমি আশা করি
সমস্ত কথার জবাব দিতে পেরেছি, কারণ জীবনটাই তো চলে গেল জবাব দিতে দিতে। জবাব দিতে আমি ভয় পাই না, এরা তো শয়তান, শয়তান তো এরা, মানুষের সঙ্গে ঘুরি আমি। হরিবল, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় জয় সকল সনাতনীদের জয়, বিশ্ব মানবতার জয় হোক। হরি বল, জয় জয় মাতা পিতার জয়, হরি বল।